2026 শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। তোমাদের যেহেতু আগামীকাল পরীক্ষা, সো আজকে জাস্ট একটা ফাইনাল টাস্ক দিয়ে দিব, ঠিক আছে? শেষ সময় আমরা আজকের ক্লাসটা বেশি সময় নিব না, জাস্ট 1 ঘন্টা সর্বোচ্চ। এবং এই 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো যেগুলো আসার মতো এইগুলো দেখাই দিব, এবং কিভাবে তোমরা মূলত কালকে পরীক্ষা দিবা, কীভাবে টপিকগুলো টার্গেট করা, কোনগুলো টার্গেট করা উচিত, জাস্ট এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকেই হচ্ছে বন্ধুদেরকে মেনশন দিয়ে ক্লাসে যুক্ত করে দিব। আর আজকে হচ্ছে যেই ক্লাসটা নিতে যাচ্ছি এখানে মূলত আমি সব পড়াবো না, তোমাদেরকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু দেখাই দিব। আর পাশাপাশি হচ্ছে আমরা পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? তোমরা হচ্ছে শেয়ার করে দিবা, শেয়ার করে দিলে আমরা পিডিএফটা হচ্ছে তোমাদের প্রত্যেকেরই কী করব দিয়ে দিব, এবং শেষ সময় পিডিএফটা দেখে যাবে, ঠিক আছে? যারা বলে তোমাকে 100% কমন সাজেশন, 100% কমন সাজেশন বলতে কিছু নাই, ঠিক আছে? যেমন আমাদের এক্সপিরিয়েন্স থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি সলভ করাবো, এবং এখান থেকে আসার একটা পসিবিলিটি থাকবে, ঠিক আছে? তার মানে তুমি যদি মনে করো যে কেউ তোমাকে 20টা বা 30টা এমসিকিউ দিলে এখান থেকে আসবে, সেটা ভুল কথা, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলো একটু বেশি প্র্যাকটিস করবো, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো আমি বলবো এগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে, এতটুকুই। ওকে, সো দ্রুত সবাই যুক্ত হয়ে যায় আর আমাকে একটু বলো সব কিছু ঠিকঠাক কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দিব এখনই মেন ক্লাসটি। ওকে, আর পিডিএফটা স্পেশালি তোমাদেরকে দিয়ে দিব শেষ সময়। এই পিডিএফটা প্র্যাকটিস করতে হবে, ওকে? আর কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে তোমাদের কিন্তু পূর্বের যেই পরীক্ষাগুলো হয়েছে বাংলা ইংরেজি আইসিটি, অনেকের এক্সপেকটেশন যেই চ্যাপ্টারগুলো থেকে ছিল বা টার্গেট যেগুলো করার কথা ছিল ওগুলো থেকে প্রশ্ন আসে নাই, ঠিক আছে? সো অবশ্যই যে টপিকগুলো একটু কম ইম্পর্টেন্স ছিল আগে ওইগুলোও পড়তে হবে, যেহেতু এই বছরের কোশ্চেনের স্ট্রাকচারটা একটু ডিফারেন্স, তাই না? ওকে, আমি আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা কাইন্ডলি প্রত্যেকে যারা যারা যুক্ত হয়েছি শেয়ার করে দিই, যারা তোমার বন্ধুবান্ধব আছে কালকে পরীক্ষা দিবে সবাই যাতে ক্লাসটি করতে পারে। ওকে, আর আমাকে একটু বলো সব কিছু ঠিকঠাক কিনা। আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিচ্ছি। ওকে, ডান, শেয়ার, তোমরা কাইন্ডলি শেয়ার করে দাও। আমরা সর্বোচ্চ 1 ঘন্টা সময় নিব, 1 ঘন্টা। এখন হচ্ছে তোমাদের পড়ার সময়, তোমরা নিজেরা পড়বা। ওকে, গ্রুপে যারা আছে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে। ওকে, সো যারা যারা যুক্ত হয়েছে ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ফাইনাল সাজেশন ক্লাসে, ফাইনাল টাস্কের ক্লাসে। তো আমরা শুরু করতে যাচ্ছি। দেখো আজকের এই পিডিএফটা হচ্ছে তুমি পুরোটাই পেয়ে যাবে, এখানে প্রায় 100-র মতো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? 100-র মতো এমসিকিউ আছে, এবং এইগুলো তোমরা সব পারবে। এমন প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছো, বা নিজেরা এই টপিকগুলো এর আগেও কি প্র্যাকটিস করছো, ঠিক আছে? আশা করি তোমরা নিজেরাই পারবে। তারপর হচ্ছে এটা দিয়ে দিলে তোমরা হচ্ছে নিজেরা কী করবে, এক্সারসাইজ করবা। ওকে, এটাই মেন উদ্দেশ্য। এখান থেকে কিছু কোশ্চেন তোমরা ডিরেক্টলি কমন পাবে ইনশাল্লাহ। আর কিছু প্রশ্ন হচ্ছে একটু কঠিন হতে পারে, যেই টপিকগুলো আমরা একটু কম টাচ করছি, যেমন ধরো কুড়িন, প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ বা কুড়িন, এই একটা টপিক একতরফা, নর্মালি এগুলো আমাদের একটু কম টাচ করা হয়েছে। এখন এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই না? সো এই টপিকগুলোর এমসিগুলো তোমাদের কী করতে হবে, এই টপিকের এমসিগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, যাতে করে কোশ্চেন যদি এখান থেকে আসে তোমরা যাতে আনসার করে আসতে পারো, ঠিক আছে? তো দেখো এখানে যে টপিকগুলো লেখা আছে এর মধ্যে তোমরা জানো যে হিসাবের বৈষম্য, আমি একটু বলে দিচ্ছি, যেহেতু কোশ্চেন টার্গেট করাটা অনেক সময় অনেকটা টাফ হয়ে যায়, তো এই জন্য একটু বলে দিচ্ছি। দেখো এখানে হিসাবের বৈষম্য একটা টপিক, তারপর ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়া মিল, অবচয় এবং আর্থিক বিবরণী, তো এটা তো বাধ্যতামূলক, ক বিভাগ থেকে এটা বাধ্যতামূলক, তোমার আনসার করা লাগবে। এখন খ বিভাগের এই 4টা টপিক থেকে প্রত্যেকটা থেকে 2টা করে সিকিউ আসার একটা সম্ভাবনা আছে, অনেক বেশি, ঠিক আছে? সম্ভাবনা আছে বা অনেক বেশি। আমরা প্রত্যেকে জানি যে এই টপিকগুলোতে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসতেছে 2টা করে, যখন তোমার ফুল সিলেবাস ছিল তখনই কিন্তু আসছে, ঠিক আছে? তো এই টপিকগুলো থেকে 2টা করে আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা ইনশাল্লাহ এই 4টা টপিকের মধ্যে যে কোনো 3টা টপিক থেকে কী করবা, কোশ্চেন আনসার করবা, বা 4টা থেকেও
করতে পারো, বাট যাদের টপিক কম করা হয়েছে তোমরা কি করতে পারো, যে কোনো 3টা টপিক টার্গেট করতে পারো, এতটুকুই, ঠিক আছে। আর আর্থিক বিবরণীর জন্য যে কথাটা বলবো ভাইয়া, এই আর্থিক বিবরণী যেহেতু তোমার বাধ্যতামূলক আনসার করা লাগবেই, তার মানে এই টপিকটা তোমরা হচ্ছে শেষে গিয়ে আনসার করবা। সিকিউ মনে করো ভাইয়া পুরা যতই সহজ আসুক না কেন, হ্যাঁ সিকিউ যত সহজ মনে হচ্ছে তোমার আর্থিক বিবরণী সিকিউ অনেক সহজ আছে, যত সহজেই হোক তুমি আর্থিক বিবরণী শেষে গিয়ে আনসার করবা। তা না হলে একটা অ্যান্টিতে ভুল হয়ে গেলে পরবর্তী তোমার পুরো পরীক্ষার উপর কী করবে, এটার ইফেক্ট পড়বে, ঠিক আছে। সো এই দিকটা একটু খেয়াল রাখবা। যারা যারা যুক্ত হচ্ছে একটু বন্ধুদেরকে মেনশন দাও, জাস্ট অল্প কিছুক্ষণ সময় আমরা নিব। এখানে সাজেশন দেওয়া আছে বিশেষ করে আর্থিক বিবরণীর জন্য, কতে তোমরা কোনগুলো পড়বা, খতে এবং গতে হচ্ছে কোন টাইপের ম্যাথ একটু বেশি প্র্যাকটিস করবা, ডিটেলস দেওয়া আছে। আর আমি তো পিডিএফটা দিয়ে দিবই, ঠিক আছে। পিডিএফটা ইনশাল্লাহ তোমরা প্রত্যেকেই পাবে, পিডিএফটা প্রত্যেকেই পাবে। যারা যারা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব, আর পাশাপাশি হচ্ছে কয়েকটা টার্ম নিয়ে একটু আলোচনা করবো। আমি বলে দিব যে কোথা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমত হিসাব সমীকরণ থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, হিসাব সমীকরণ থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। জাস্ট যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে ওই জায়গাগুলিতে আমরা ফোকাস করব, অল্প কিছুক্ষণ সময় নিব, ঠিক আছে। ওকে, তো দেখো মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই, তোমরা জানো এই সমীকরণটা আসতে পারে, এভাবে আসবে নিচের কোন সমীকরণটি সঠিক নয় বা নিচের কোন সমীকরণটি সঠিক, এভাবে প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর দেখো এ ইকুয়াল এল প্লাস পি হতে পারে যদি এটা অংশীদারি ব্যবসা হয়, এটা কিন্তু রাইট। এ ইকুয়াল এল প্লাস এসি হতে পারে, এটা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে, এগুলো কিন্তু রাইট, ঠিক আছে। তারপর দেখো এই এলটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, এই যে ওই এই সমীকরণটা কিন্তু কারেক্ট। তারপর দেখো এই ওই যদি আমি এই পাশে বাম পাশে নিয়ে আসি তখন মাইনাস হবে, এটা ইকুয়াল এল। তারপর শুধুমাত্র এ ইকুয়াল এল হতে পারে, আবার এ ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে। এখানে প্রত্যেকটা সমীকরণে কি রাইট। তো তোমার নিচের কোন সমীকরণটি সঠিক নয় বা সঠিক, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এবং আরেকটা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তার মানে বর্ধিত রূপটা কিন্তু তোমাদেরকে জানা লাগবে, হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটা এটা কিন্তু জানা লাগবে। তাহলে এই যে ও এর এই ও এর উপাদান হচ্ছে 4টা, সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি। এখন দেখো এখানে কিন্তু অনেক সময় চেঞ্জ হতে পারে, যেমন সি যোগ আর না হয়ে আই হতে পারে, মাইনাস ই মাইনাস ডি, এটাও কিন্তু কারেক্ট। এখন এক এক সময় এক একটা থাকতে পারে, এই জন্য যদি তুমি প্রত্যেকটা অ্যান্টির হিসাব বিজ্ঞানের বিকল্প নামগুলো জানো তাহলে তোমার জন্য কিন্তু অনেকটা ইজি হবে। কি হবে? অনেকটা ইজি হবে কোশ্চেন সলভ করে, এবং তোমার কাছে মনে হবে না যে আমি নতুন কোনো কোশ্চেন সলভ করতেছি। ওকে, তাহলে এখানে প্রত্যেকটা সমীকরণে কি কারেক্ট, ক্লিয়ার? এখানে প্রত্যেকটা সমীকরণে কারেক্ট। এবার যদি মনে করে একটা এমসিকিউ আসে এখান থেকে এভাবে, যে কোন সমীকরণটি সঠিক নয় বা নিচের কোন সমীকরণটি সঠিক, মনে করো এ ইকুয়াল এল প্লাস ওই, এটা হচ্ছে মৌলিক সমীকরণ, তোমরা ধরো এটা পারবে। এ প্লাস এল ইকুয়াল ওই একটা সমীকরণ। তারপর মনে করো এ ইকুয়াল শুধুমাত্র ওই, এটা হতে পারে। তারপরে এ মাইনাস এল ইকুয়াল ওই। এখন বলো কোনটা কারেক্ট নয়। এখানে একটা কোশ্চেন আসতে পারে নিচের কোন সমীকরণটি সঠিক নয়। এই যে তোমরা এই জিনিসটা অনেক বেশি খেয়াল করবা, নয়। আর হিসাব বিজ্ঞানে ভাই মনে করো তোমার একটা কোশ্চেনও কমন পড়া নাই, কোনো টেনশন নাই। তোমার যেটা করতে হবে, যদি কোশ্চেন কমন নাও থাকে, তুমি তো আগে হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করছো, তুমি তো সূত্র জানো, তুমি তো সিকোয়েন্স জানো, তুমি তো ট্রিক্স জানো, ওই ট্রিক্স অ্যাপ্লাই করে কোশ্চেন সলভ করবা, এমসিকিউ সলভ করবা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারবো এখানে কোনটা কারেক্ট নয়? তার মানে ভাইয়া এখানে দেখো এ ইকুয়াল এল প্লাস ওই, এটা হচ্ছে একদম বেসিক সমীকরণ যেটা আমরা প্রত্যেকে জানি। তারপর এ প্লাস এল, এই যে এলটা এখানে আসলে প্লাস, তো বাম পাশে নিয়ে আসলে কী হবে, মাইনাস হবে। তার মানে এটা কি ভুল আসে না? তাহলে কোন সমীকরণটি সঠিক নয়? এটা। যেমন এ প্লাস এল ইকুয়াল ও ই, এই সমীকরণটা কিন্তু কারেক্ট নয়, এটা কিন্তু রং ছিল, ঠিক আছে। তো এখান থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে আমরা যদি পরবর্তীতে যাই, দেখবো এখান থেকে অনেক ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমি দেখাই দিব। এখন এই টার্মগুলো আমরা খুব ভালো করে শিখবো ইনশাল্লাহ, তাহলে হোপফুলি একদম হুবহু কমন পাবো, ঠিক আছে। এবং হুবহু কমন না পেলেও এই টার্মগুলো যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে তুমি কিন্তু ইনশাল্লাহ কোশ্চেন আনসার করে আসতে পারবা। দেখো স্যার হিসাব বিজ্ঞানের খাতায় কি মার্জিন টানতে হবে? মার্জিন না টানাটাই বেটার, যেহেতু হচ্ছে হিসাব বিজ্ঞানের বেশিরভাগ ম্যাথ, মানে বেশিরভাগ বলতে একদম সব ম্যাথে কিন্তু আমাদের ঘর করে দিতে হয়। হ্যাঁ, এক্সেপশনাল একতরফার কিছু ম্যাথ তুমি চাইলে সূত্র করে লিখে দিতে পারো, কিন্তু এটাও যদি ঘর করে দাও তাহলে টিচার আরও বেশি খুশি হবে,
তাই না? তাহলে আমি বলবো যে তোমরা আগে কী করবে না, মার্জিন টানবা না খাতার। ওকে, আগে মার্জিন টানার কোনো দরকার নাই, অনেকে হচ্ছে আনসার করছে অলরেডি। তারপর দেখো এখানে বলছে যে নিচের কোনটি স্বাভাবিক যে ডেবিট। এখন এখান থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে। ধরো ডেবিট কি বলো তো? ডেবিট আমরা জানি যে আমরা এভাবে শিখছিলাম, যেমন সব এভাবে শিখছিলাম না, যেমন ধরো উত্তোলন, এই টার্ম থেকে একটা প্রশ্ন তোমাদের কমন থাকবে। ধরো ব্যয় বা খরচ, এটা জানো, ব্যয় বা খরচ, এই যে ব্যয় বা খরচ, তারপর এটা হচ্ছে সম্পদ। তাহলে ব্যয় বা খরচ, সম্পদ, এই তিনটা কিন্তু সব সময় ডেবিট, এই তিনটা অলওয়েজ ডেবিট। তার মানে এই তিনটা জের অলওয়েজ ডেবিট, অলওয়েজ, সব সময় ডেবিট, এই তিনটা সব সময় ডেবিট। তাহলে এই তিনটা যেহেতু ডেবিট, তার মানে বাড়লে ডেবিট এবং আর হ্রাস পেলে কী হবে, ক্রেডিট। যেহেতু এই তিনটা স্বাভাবিক যে ডেবিট, তার মানে বৃদ্ধি পেলে ডেবিট, বৃদ্ধি পেলে কী হবে, বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্যাঁ বৃদ্ধি পেলে হবে ডেবিট। আর হ্রাস যদি পাই এই তিনটা তাহলে হবে ক্রেডিট, হ্রাস পাইলে ক্রেডিট। এখন এ একটা, আর ক্রেডিট জের প্রকাশ করে কি বলতো? ক্রেডিট জের প্রকাশ করে হচ্ছে আদম, আয়, তারপরে দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব, এই যে মূলধন অথবা মালিকানা সত্ত্ব, এই যে এই তিনটা অলওয়েজ ক্রেডিট, স্বাভাবিক জের। তার মানে বাড়লে ক্রেডিট, যেহেতু স্বাভাবিক জের ক্রেডিট, বাড়লে ক্রেডিট, হ্রাস পাইলে কি ডেবিট। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এতটুকু আমি বলতে পারি, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের কমন থাকবে, এখান থেকে একটা কোশ্চেন কমন থাকবে। বিশেষ করে হিসাব, আধুনিক হিসাব কত প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার হিসাবের মধ্যে কোনগুলো ডেবিট জের প্রকাশ করে, কোনগুলো ক্রেডিট জের প্রকাশ করে। এছাড়া মনে করো বিপরীত হিসাব কোন ধরনের জের প্রকাশ করে, যেমন বিপরীত সম্পদ, সম্পদ ডেবিট, তাহলে বিপরীত সম্পদ কী হবে, ক্রেডিট। নিচের কোনটি বিপরীত সম্পদ। তার মানে এই হিসাব থেকে একটা কোশ্চেন তোমাদের ইনশাল্লাহ এমসিকিউতে কমন থাকবে, এখান থেকে একটা কোশ্চেন কমন থাকবে। হিসাবের বৈষম্য এখান থেকে কমন থাকবে। তারপর আরেকটা টার্ম একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে মনে করো এই যে অনুপার্জিত আয়, কি বলতো? অনুপার্জিত আয়। মনে করো এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা হয় সমন্বয় দাখিলে আসবে, আমি যেই জায়গাগুলোতে বলবো আর যেটাই লিখে দিব এটাই থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ আছে। তো দেখো অনুপার্জিত আয়, এই প্রশ্নটা আসতে পারে, এই অনুপার্জিত আয় কোন ধরনের জের প্রকাশ করে, বা অনুপার্জিত আয় এটা কোন ধরনের হিসাব, বা অগ্রিম আয়, বা হচ্ছে আমরা বলতে পারি অনর্জিত আয়। তিনটা নামে লিখে দিলাম, এইটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। অনর্জিত আয়, এই তিনটা, এই অনুপার্জিত আয় বা অনর্জিত আয়, এটা মূলত একটা দায়, এটা কি, এটা একটা দায়। কোন ধরনের দায় যদি আসে? চলতি দায়। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনুপার্জিত আয়, অগ্রিম আয় বা অনর্জিত আয়, এটা মূলত হচ্ছে একটা দায়। কেন দায় ভাইয়া? কারণ সার্ভিস বা সেবা প্রদান করে নাই, বাট টাকা নিয়ে আসছে অ্যাডভান্স। যেহেতু কোনো কাজ করে নাই, সার্ভিস দেয় নাই বা সেবা প্রদান করে নাই, কিন্তু টাকা নিয়ে আসছে অ্যাডভান্স, দ্যাটস ওয়াই তোমার কি করতে হবে, কাজ করে দিতে হবে, তুমি দায়বদ্ধ। এই জন্য আমরা বলতে পারি অনুপার্জিত আয়, অনর্জিত আয় বা অগ্রিম আয়, এটা হচ্ছে মূলত একটা দায়, এটা মূলত হচ্ছে কি একটা দায়। এই যে টার্মটা লিখে দিলাম এটাও খুব ইম্পর্টেন্ট, এটা থেকেও প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবেই, ঠিক আছে? তারপর মনে করো এটাও আসতে পারে, এটা একটু পড়বা, অগ্রিম ব্যয়, এগুলো একটু পড়ে ফেলবা সবগুলা, ওইটা একটু বেশি ইম্পর্টেন্ট। অগ্রিম ব্যয় হচ্ছে কি একটা সম্পদ, তোমরা জানো অগ্রিম ব্যয় একটা সম্পদ। তারপর অগ্রিম আয়, আয়টা তো আমরা লিখলামই, তাহলে অগ্রিম ব্যয়টা লিখলাম, আয়টা লিখে ফেলছি। এবার দেখো বকেয়া আয়, এই বকেয়া আয়টা কি? বকেয়া আয়টা মূলত একটা সম্পদ, কারণ সার্ভিস তুমি দিয়ে দিচ্ছ বাট টাকা তোমাকে পরিশোধ করা নাই, এটা একটা সম্পদ। তারপর মনে করো বকেয়া ব্যয়, যেটা লিখবো আজকে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বকেয়া ব্যয় কি একটা দায়, এই জন্য বলতেছি যে তোমার বন্ধুদেরকে একটু মেনশন দাও, এবং আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব। পাশাপাশি এই পিডিএফটা পুরোটা তোমাদেরকে দিয়ে দিব, থ্যাংক ইউ। এই পিডিএফটা পুরোটাই তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এই পিডিএফ পড়ে গেলে এখান থেকে তোমাদের কিন্তু অনেক অনেক কমন থাকার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? ওকে, একজন বলছে পিডিএফ পড়লে কি পাস করতে পারবো? শেষ সময় শুধু পিডিএফ পড়ে পাস করা যায়? তোমার যদি আগে কনসেপ্ট ক্লিয়ার থাকে, পিডিএফ পড়লে এখান থেকে তুমি অনেকটাই কমন পাবে, ঠিক আছে? পাসও করতে পারবে, ভালো করতে পারবে। তবে শুধু পিডিএফ পড়লে তো আর হবে না, আগে তো কিছুটা পড়াশোনা করা লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে কিছু আইডিয়া থাকা লাগবে। ওকে, পড়বা, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে, এখান থেকে তোমার ইনশাল্লাহ কমন থাকবে, অনেক থাকবে, কিন্তু মোটামুটি সব চ্যাপ্টার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ওকে, তো এই টার্মগুলো আমরা পড়ে যাব, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর 3 নম্বর আমরা একটা প্রশ্ন দেখব। এবার আমরা একটা কি করব, হিসাব সমীকরণের ম্যাথ সলভ করব। ম্যাথ দেখলে একটা ভয় কাজ করে, এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের এই যে বহুপদী যে এমসিকিউগুলো আছে, পাশাপাশি যে অনুচ্ছেদের কোশ্চেনগুলো আছে, এইগুলো থেকে কোশ্চেন কিন্তু বেশি আসতেছে এই বছর। দ্যাটস ওয়াই কোশ্চেন যদি দেখো অনুচ্ছেদ থেকে আসছে, উদ্দীপক দেওয়া আসছে, তখন ভয় পাওয়া যাবে না, কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। তুমি যদি ম্যাথ পারো,
দেখো অনুচ্ছেদে দিলে কোথা থেকে দিতে পারে, আর্থিক অবস্থার বিবরণী ম্যাথ দিতে পারে, যেমন বলবে সমাপনী মজুত পণ্য বের করো বা বিক্রিত পণ্য বের করো, অথবা বলতে পারে প্রারম্ভিক মজুত পণ্য বের করো, ক্রয় বের করো। এখান থেকে একটা কি করবে, এখান থেকে তোমাদের একটা কি করবে, এখান থেকে একটা উদ্দীপক দিবে, অপচয় থেকে একটা উদ্দীপক দিবে, ঠিক আছে। তারপর ওই যে তোমার হচ্ছে হিসাবের বৈষম্যের যে প্রারম্ভিক মূলধন বের করার, এখান থেকে একটা উদ্দীপক দিবে। তো এই জায়গাগুলো বোঝা যায় যে এখান থেকে এমসিকিউ উদ্দীপক দিতে পারে, ঠিক আছে। ওকে, তো দেখো এটা যারা যারা পারো ভালো, যারা যারা না পারো একটু খেয়াল করো। জাস্ট ম্যাথ দেখলে ভয় পাওয়া যাবে না, তুমি সিকোয়েন্স অনুসারে বা কী করবা, সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ বের করে ফেলবা। এখানে বলছে মালিকানা সত্ত্ব কত টাকা হবে, তার মানে আমরা সমীকরণটা লিখে ফেলবো এ ইকুয়াল এল প্লাস ওই, এই যে সমীকরণটা লিখে ফেললাম। এখন এই সমীকরণে বলছে 25 সালে মহাসিন কোম্পানির সম্পত্তি 80,000 টাকা কী করছে, সম্পত্তি 80,000 টাকা কমছে। তার মানে এই 80,000 টাকার সম্পত্তি এখানে কমছে, এই যে মাইনাস ফিগার রাখলাম। এবার পরবর্তীতে বলছে দায় 2 লক্ষ টাকা কী করছে, বৃদ্ধি পাইছে। তাহলে দায় হচ্ছে 2 লক্ষ টাকা বৃদ্ধি পাইলে ফলশ্রুতিতে আমার এই মালিকানা সত্ত্ব কত টাকা হবে, এটা না, মালিকানা সত্ত্ব কত হবে। এখন দেখো আমরা দুই পাশে সমান করব, এখানে 80,000 টাকা মাইনাস ফিগারে, এখানে 2 লক্ষ টাকা, তাহলে এখানেও কী করতে হবে, 80,000 টাকা মাইনাস ফিগারে রাখতে হবে। তাহলে কী করতে হবে বলো তো, এখানে 2,80,000, তার মানে 2,80,000 টাকা আমার বিয়োগ করতে হয়। তাহলে এখান থেকে আমার কী করতে হবে, মাইনাস ফিগার রাখতে হবে, যে 2,80,000 টাকা যদি আমি মাইনাস ফিগারে রাখি, এই সংখ্যাটা নিচে লিখলাম, 2,80,000 যদি আমি মাইনাস ফিগারে রাখি, তাহলে দেখো এখানে 2 লাখ যদি আমার চলে যায় 2,80,000 দিকে, তাহলে 80,000 টাকা থাকে মাইনাস ফিগারে, তাহলে 80,000 টাকা কী হয়েছে, হ্রাস পাইছে। এখন দুই পাশ কি সমান হয়েছে না, তাহলে আমার দায় কিন্তু মালিকানা সত্ত্ব 2,80,000 টাকা হ্রাস পাবে। যেহেতু হচ্ছে তোমরা এই সমীকরণটা পড়ছো না, এ ইকুয়াল এল প্লাস ওই, এই সমীকরণের যদি এক পাশে পরিবর্তন হয়, তোমরা জানো এক পাশে পরিবর্তন হলে একটা বাড়লে আরেকটা অবশ্যই হ্রাস পাবে, ঠিক আছে। ফারজানা একটা কোশ্চেন করছো, আমি আনসার দিচ্ছি, এটা একটু ক্লিয়ার করি। তো এই হিসাব সমীকরণের যদি এক পাশে পরিবর্তন হয়, মনে করো এক পাশে পরিবর্তন হয়েছে, এই এক পাশে পরিবর্তন হলে একটা বাড়লে আরেকটা অবশ্যই হ্রাস পাবে। তাহলে এখানে যেহেতু হচ্ছে দায় 2 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে, তার মানে মালিকানা সত্ত্ব 100% হ্রাস পাবে, এটা ধরে নিবা। আর যখন হিসাব সমীকরণের দুই পাশে পরিবর্তন হবে, হয় বাড়বে না হয় কি করবে, কমবে, হয় বাড়বে না হয় কমবে, ঠিক আছে। এবার তোমার কোশ্চেনের আনসারটা দেই, সেটা হচ্ছে নিত্য মজুত পদ্ধতিতে নগদ প্রদান জাবেদা করতে বললে কি করব। দেখো নিত্য মজুত পদ্ধতিতে করতে বললে করতে হবে, নিত্য মজুত পদ্ধতি করবা কিভাবে, যেমন ক্রয় সংক্রান্ত যত হিসাবগুলো আছে, মনে করো তুমি পণ্য ক্রয় করছো, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন এই ক্রয়টা হয়ে যাবে তোমার নিত্য মজুত পদ্ধতিতে মজুত নামে হয়ে যাবে, মজুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, এইগুলা আন্তঃপরিবহন, এইগুলো সব মজুদ হয়ে যাবে তখন, এইগুলো সব তখন কি হবে, এইগুলো সব তখন মজুদ নামে লিখতে হবে। নিত্য মজুত পদ্ধতিতে ক্রয় সংক্রান্ত হিসাব বা খরচগুলা মজুদ পণ্য হিসাবে লিখতে হবে, ক্লিয়ার। তাহলে এইগুলা জাস্ট কি করবা, এইগুলা মজুদ নামে লিখে দিবা, গট ইট, মজুদ নামে লিখে দিতে হবে। এখন আমরা কিন্তু নিত্য মজুত মেথডটা শিখি নাই, একাডেমিক আমাদের শেখায় না, বাট যদি দিয়ে দেয় তখন কিন্তু আনসার করতে হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবার দেখো সনাতন পদ্ধতি হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি, হিসাব চক্র থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন থাকবে। তো এখানে কেমন থাকতে পারে দেখো একটু খেয়াল করো, সেটা হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা, একটা প্রশ্ন আসতে পারে। তো দেখো হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, থাকার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এখানে আমরা পড়ছি যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে মূলত কার্যপত্র, কার্যপত্র অনেক সময় পড়ছি কি বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা। আমি জাস্ট যেখান থেকে প্রশ্ন আসবে, যেখান থেকে স্পেসিফিক কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, ওই জায়গাগুলোতে কিন্তু ফোকাস করতেছি, ঠিক আছে। তাহলে বিপরীত হিসাব, বিপরীত দাখিলা বলতে পারি, বিপরীত দাখিলা, এই দুইটা হচ্ছে তোমার ঐচ্ছিক ধাপ। এখন এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার্যপত্র, এটা ক্লোজ। যদি অপশনে দুইটাই থাকে, মনে করো হিসাব চক্র ঐচ্ছিক ধাপ কোনটি, দুইটাই আছে, কার্যপত্র আছে, বিপরীত দাখিলা আছে, তখন কিন্তু এই কার্যপত্রকে কারেন্ট হিসাবে নিতে হবে। আর যদি বহু পদ্ধতিতে আসে তখন দুইটাই দিবা। আর যখন অপশনে কার্যপত্র থাকবে না, তখন কি করতে হবে, বিপরীত দাখিলা কারেন্ট হিসাবে নিতে হবে, ক্লিয়ার। বিপরীত দাখিলাকে কার্ড আনসার হিসাবে নিতে হবে, ওকে, বিপরীত দাখিলাকে কার্ড আনসার হিসাবে নিতে হবে, বিপরীত দাখিলাকে তখন কার্ড আনসার হিসাবে নিতে হবে, এতটুকু ক্লিয়ার। এবার এই হিসাব চক্রে মূলত রেওয়া মিল ব্যবহার করা হয় 3 বার, কতবার, রেওয়া মিল ব্যবহার করা হয় 3 বার। হিসাব চক্রের আধুনিক পদ্ধতির ধাপ হচ্ছে 9টি, হ্যাঁ, আর সনাতন পদ্ধতি হিসাব চক্রের ধাপ 5টি, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা আধুনিক পদ্ধতিটা পড়ছি কিন্তু সনাতন পদ্ধতি কিন্তু পড়ি নাই,
সনাতন পদ্ধতি পড়ছি? সনাতন পদ্ধতি পড়ি নাই। এখন সনাতন পদ্ধতি কিন্তু আমার প্রশ্ন আসতে পারে। তো সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ কয়টি? সনাতন পদ্ধতি হিসাব চক্রের ধাপ 5টি, এবং এখানে প্রথম ধাপ হচ্ছে কি বলতো? প্রথম ধাপ হচ্ছে জাবেদা। তাহলে জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, চূড়ান্ত হিসাব, অনুপাত বিশ্লেষণ, এই 5টা হচ্ছে সনাতন পদ্ধতি হিসাব। ঠিক আছে, এই 5টা হচ্ছে সনাতন পদ্ধতি হিসাব। তাহলে এই সনাতন পদ্ধতিতে আবার হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে রেওয়া মিল। সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে রেওয়া মিল। এই সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে রেওয়া মিল। ঠিক আছে, জাস্ট যেই জায়গাগুলোতে ফোকাস করতে সেখান থেকে এমসিকিউ আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। তাহলে আমরা বুঝলাম যে এখানে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ সনাতন পদ্ধতি হচ্ছে রেওয়া মিলটা, আর আধুনিক পদ্ধতিতে কার্যপত্র এবং বিপরীত দাখিলা। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে পড়ে ফেলবো আমরা ইনশাল্লাহ, কোশ্চেন কমন থাকবে। বিপরীত সম্পদ কোনটা এটা একটু শিখে রাখো। বিপরীত, এই বিপরীত হিসাব, এই বিপরীতের আরেকটা নাম হচ্ছে প্রতি। তাহলে বিপরীত বা প্রতি সম্পদ কোনটা হতে পারে? বিপরীত সম্পদ, সম্পদ ডেবিট, তাহলে বিপরীত সম্পদ কী হবে? ক্রেডিট। বিপরীত সম্পদ কি বলতো? এই যে অবচয় সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, এটা একটা বিপরীত হিসাব। অবচয় সঞ্চিতি অথবা পুঞ্জীবিত অবচয়, অবচয় সঞ্চিত অথবা পুঞ্জীবিত অবচয়, এটা একটা কি? এই অবচয় সঞ্চিত অথবা পুঞ্জীবিত অবচয়, এটা একটা বিপরীত সম্পদ হিসাব। এখান থেকে কোশ্চেন আসতে পারে। বা দেনাদারের ভাট্টার সঞ্চিতি, এটাও কি একটা বিপরীত সম্পদ হিসাব। ক্লিয়ার? এটাও কি একটা বিপরীত সম্পদ হিসাব। তারপর হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী, ঠিক আছে, ব্যবহারকারী বাহ্যিক এবং অভ্যন্তরীণ একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। কন্ডিশনটা বলে দিচ্ছি, মনে করো যদি দেখবা একজন ব্যক্তি আছে, মনে করো কর্মচারী, যদি 3টা বিষয় মিলে যায়, যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকবে, সিদ্ধান্ত নিতে পারবে এবং বেতনভুক্ত কর্মচারী হবে, তিনিই হচ্ছেন অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। আর যিনি এই 3টার একটাও করতে পারবেন তিনি কি বাহ্যিক ব্যবহারকারী, বা একটা না করতে পারবেন তিনি বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে, ওকে। নেক্সট, এবার দেখো ভাট্টা। ভাট্টা সবাই জানো, এই ভাট্টা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কারবারি ভাট্টা, একটা হচ্ছে কি নগদ ভাট্টা। তোমরা জানো যে একটা হচ্ছে নগদ ভাট্টা, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, নগদ ভাট্টা, একটা হচ্ছে নগদ ভাট্টা, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে কারবারি ভাট্টা। নগদ ভাট্টা, আরেকটা হচ্ছে কারবারি ভাট্টা। নগদ ভাট্টা আর আরেকটা হচ্ছে কি? কারবারি ভাট্টা। নগদ ভাট্টা, আরেকটা হচ্ছে কারবারি ভাট্টা। এখন এই নগদ ভাট্টা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাপ্ত ভাট্টা, আরেকটা হচ্ছে প্রদত্ত ভাট্টা। প্রাপ্ত ভাট্টা, আরেকটা হচ্ছে প্রদত্ত ভাট্টা। এখন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি। দেখো প্রশ্ন আসবে নিচের কোনটি অনগদ লেনদেন, নিচের কোনটি অনগদ লেনদেন, খুবই গুরুত্বপূর্ণ। তো এই নগদ ভাট্টা একটি অনগদ লেনদেন। আমি এখানে একটু লিখে দিচ্ছি অনগদ লেনদেনগুলা, অনগদ লেনদেনগুলো একটু লিখে দিচ্ছি। অনগদ লেনদেন, এই অনগদ লেনদেন, এই অনগদ লেনদেন কোনগুলো বলো তো? অবচয়, অবলোপন, অবলোপন, তারপর অবক্ষয়। অবচয়, অবলোপন, অবক্ষয়, এগুলো হচ্ছে সব অনগদ লেনদেন। এগুলো হচ্ছে অনগদ লেনদেন, খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু নোট করে ফেলবা। এখন এই 2টা নগদ ভাট্টা যে অনগদ লেনদেন, এটা আমরা অনেকে জানি না। যেমন আমরা মনে করি যে এখানে নগদ যেহেতু ভাট্টা আছে, হ্যাঁ, ভাট্টা যেহেতু নগদ, তাহলে এটা কি অনগদ লেনদেন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাট এই নগদ ভাট্টা কিন্তু একটা অনগদ লেনদেন, বিকজ নগদ ভাট্টা হচ্ছে 2 ধরনের, তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে প্রাপ্ত ভাট্টা, প্রদত্ত ভাট্টা, 2টাকে তুমি জাবেদা করো। এই প্রদত্ত ভাট্টা এটা কি হবে? ডেবিট হবে, যেহেতু একটা ব্যয়, দেনাদার ক্রেডিট। তারপর প্রাপ্ত ভাট্টা ক্রেডিট, তার মানে প্রাপ্ত ভাট্টার সাথে জড়িত পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট, দ্যাটস ইট। দেন আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এখানে দেখো একটা ম্যাথ চলে আসছে ভাট্টা থেকে। এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, ওকে। তো দেখি এখানে দেখো বলছে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে আলিফ কত টাকা ভাট্টা পাবে। একটু ভালো করে খেয়াল দেখো, 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে আলিফ কত টাকা ভাট্টা পাবে, ভাট্টার কথা বলছে। এখন দেখো এখানে যে কন্ডিশনগুলো থাকবে, এখানে যে কন্ডিশনগুলো থাকবে, এই যে শর্ত 2/10 আর এখানে নিট 30। এখন এই 2/10 দ্বারা কি বোঝায়? যে শর্ত থাকবে 2/10, এটা দ্বারা বোঝাচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে, আপনি যদি 10 দিনের মধ্যে পরিশোধ করেন, এই 10 দিনের মধ্যে পরিশোধ করলে আপনাকে 2% ভাট্টা দিবে। 10 দিনের মধ্যে যদি আমি টাকাটা পরিশোধ করি তাহলে কি করব? তাহলে 2% ভাট্টা পাবো। এই যে 2% ভাট্টা পাবো, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ভাট্টা পাবো। ক্লিয়ার? 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ভাট্টা পাবো। আর এখানে নিট 30 দ্বারা বোঝাচ্ছে, অ্যান্ড 30 বা নিট 30 দ্বারা বোঝাচ্ছে 30 দিনের মধ্যে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করে ভালো করে, আলিফের নিকট থেকে পণ্য বিক্রি করছে 80,000 টাকা। ওকে, তাহলে এই 80,000 টাকা এখান থেকে আমরা কি করব? এই 2% বের করব। 2% করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেরত আছে, সরি, যেহেতু ফেরত আসছে ফেরতটা বাদ দিতে হবে। 10,000 টাকার পণ্য ফেরত আসছে, তাহলে 10,000 টাকা আমরা মাইনাস করব। এই 10,000 টাকা মাইনাস করলে থাকে 70,000 টাকা। এই 70,000 টাকার উপরে আমাদের 2% ভাট্টা পাবে। 2% করলে কত হয়?
7 দোকানে 14, এই যে 14, 7 দোকানে 14 মানে 1400 টাকা। এই 1400 টাকা তাহলে কি হবে, ভাটটা হবে। ক্লিয়ার? এই 1400 টাকা তাহলে এখানে কি হবে, এই 1400 টাকা তাহলে এখানে ভাটটা হবে। এই 1400 টাকা তাহলে এখানে কি হবে, ভাটটা হবে। ক্লিয়ার? 1400 টাকা যেহেতু হচ্ছে এই সে কি করছে, ভাট্টাকালীন সময়ের মধ্যে টাকা পরিশোধ করছে, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করছে। যেহেতু পরিশোধ 10 দিনের মধ্যে করছে তাহলে সে অবশ্যই ভাট্টা পেয়ে যাবে। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করতেছি, ব্যাংক সময় কোনগুলো জাবাদা দিবা কোনগুলো দিবা না এটা বলতেছি। তাহলে 10 দিনের মধ্যে যেহেতু পরিশোধ করছে তাহলে সে 2% ভাট্টা পাবে 1400 টাকা। ঠিক আছে, 1400 টাকা। ওকে, নেক্সট 10 দিন পর পরিশোধ করলে মিস্টার আলিফ কত টাকা পরিশোধ করতে হবে। দেখো এখানে টাকা ছিল কত, একটু খেয়াল করো। টাকা ছিল হচ্ছে 80 থেকে 10,000 ফেরত আছে তাহলে 70। এখন যদি সে ভাট্টা পায়, ভাট্টা যদি ভাট্টাকালীন সময়ের মধ্যে সে পরিশোধ করে তাহলে কিন্তু তাকে 70,000 টাকা পরিশোধ করতে হচ্ছে না, তিনি 1400 টাকা মাপ পেয়ে যাচ্ছেন এবং তিনি 1400 টাকা ভাট্টা পেয়ে যাচ্ছেন। বাট এই 10 দিনের পর যদি পরিশোধ করে, পর ভাট্টাকালীন সময়ের পর 10 দিন পর যদি পরিশোধ করে তাহলে আলিফ কিন্তু এই 70,000 টাকা পুরোটাই কী করতে হবে, আলিফকে পরিশোধ করতে হবে। 70,000 টাকা পুরোটাই পরিশোধ করতে হবে। বাট এই 10 দিনের মধ্যে যদি করতো তাহলে কিন্তু তাকে আর এই 70,000 টাকা পুরো পরিশোধ করতে হতো না, 1400 টাকা সে ভাট্টা পেয়ে যেত। ক্লিয়ার? তাহলে 1400 টাকা সে ভাট্টা কী করতো, পেয়ে যেত। তখন সে 1400 টাকা ভাট্টা পেয়ে যেত, তখন সে 1400 টাকা ভাট্টা পেয়ে যেত। ওকে ওকে, দেন আমরা রেওয়া মিল দেখব। তোমরা জানো যে রেওয়া মিলটা খুবই গুরুত্বপূর্ণ। রেওয়া মিলের যে উদ্দেশ্য আছে দুইটা, প্রাথমিক উদ্দেশ্য হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আর্থিক বিবরণী প্রস্তুত করা বা আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা করা। ঠিক আছে, তাহলে রেওয়া মিলের উদ্দেশ্য হচ্ছে দুইটা ভাইয়া, রেওয়া মিলের উদ্দেশ্য হচ্ছে দুইটা। প্রাথমিক উদ্দেশ্য হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, আর এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝাচ্ছে ডেবিট ক্রেডিট সমতাকরণ করা। ঠিক আছে, ডেবিট ক্রেডিট সমতাকরণ প্রমাণ করা বা সমতাকরণ করা। আর মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। ক্লিয়ার? এখন এখান থেকে যে প্রশ্নগুলো আসবে ভাইয়া, রেওয়া মিলের যে ভুলগুলো আছে, বিশেষ করে রেওয়া মিলের ভুল হচ্ছে দুই ধরনের, একতরফা দুতরফা। এই দুতরফা ভুলের মধ্যে দুইটা ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল, আরেকটা হচ্ছে কর্ণিক ভুল। এখন কর্ণিক ভুল 4টা, এখান থেকে প্রশ্ন আসবে, মনে রাখবা এই নীতিগত ভুল এবং কর্ণিক ভুল, এই ভুলগুলোর নামে ভুল কিন্তু কাজে কোনো ভুল না। এই ভুলগুলোর নামে ভুল কিন্তু কাজে কোনো ভুল না। এই ভুলের কারণে রেওয়া মিল মিলকরণে কোনো প্রভাব ফেলে না। এছাড়া রেওয়া মিলের কোন হিসাবগুলো যায় না, রেওয়া মিলের কোন হিসাবগুলো যায় না, এখান থেকে প্রশ্ন আসবে একটা। রেওয়া মিলের কোন হিসাবগুলো যায় না, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এই জন্য আমি শর্টকাট ট্রিক্স তোমাদেরকে শেখাই দিয়েছি যে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের কি, শত্রু। ঠিক আছে, রেওয়া মিলের শত্রু। ভুলগুলো একটু বুঝান ভাইয়া। নন্দিনী দাস বলছো, দেখো এখন তো এই সময়টা নাই ভাই ডিটেলস পড়াতে গেলে, তাহলে মানে এখন তো ডিটেলস পড়ার কোনো সময় নাই, আমি জাস্ট মুখে মুখে একবার করে বলবো। হ্যাঁ, ওকে। তো দেখো এইখান থেকে কোশ্চেনগুলো আসবে। তাহলে পৃথিবীতে যত প্রারম্ভিক টাকা আছে সব হচ্ছে কি রেওয়া মিলে যাবে না। আর যত বস্তু আছে যেমন সমাপনী মজুদ পণ্য, তারপর মণিহারি, হ্যাঁ সোমবার, এইগুলো কি, এগুলো যাবে না সমাপনীটা। ওকে ওকে, ভুলগুলো আমি আলোচনা করব, একটু পরে কোশ্চেন আসবে, একটু পরে প্রশ্ন চলে আসবে। প্রশ্ন চলে আসলে আমি তোমাকে ডিটেলস হচ্ছে এটা বলে দিব। হ্যাঁ, ডিটেলস বলে দিব এবং আমি একবার করে বলে দিই, ইনশাল্লাহ আর ভুল হবে না। হিসাবের স্থায়ী ধাপ কোনটি সবাই জানি, আমরা এটা ডিরেক্টলি লিখে ফেললাম। হিসাবের স্থায়ী ধাপ হচ্ছে খতিয়ান। স্থায়ী ধাপ কোনটা, স্থায়ী ধাপ বা রাজা হচ্ছে খতিয়ান। আর প্রাথমিক বই হচ্ছে কি, প্রাথমিক বই হচ্ছে জাবেদা। প্রাথমিক বই হচ্ছে কি জাবেদা, প্রাথমিক বই হচ্ছে জাবেদা। তারপর আমরা একটা উদ্দীপক দেখবো ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দীপক, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তো আমরা সবাই এটা একটু ভালো করে খেয়াল করি, গভীরভাবে মনোযোগ দিই। সেটা হচ্ছে বলছে দেখো যে এত তারিখে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় 40,000 টাকা, কিন্তু ওই তারিখে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য ছিল 50,000 টাকা। তো এখানে সমাপনী মজুদ পণ্যের দুইটা মূল্য আছে, একটা ক্রয় মূল্য আরেকটা কি বাজার মূল্য, ক্রয় মূল্য এবং বাজার মূল্য। তো তোমরা জানো ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে সমাপনী মজুদ পণ্যের যেটা কম সেটাকে আমরা বিবেচনা করি কোনটা, এই যে কমটাকে আমরা বিবেচনা করি, কোনটাকে বিবেচনা করি, কমটাকে। সমাপনী মজুদ পণ্যের মূল্য কমটাকে অলওয়েজ বিবেচনা করা হয়। হ্যাঁ, তাহলে এই কমটাকে বিবেচনা করতে হবে, সমাপনী মজুদ পণ্যের মূল্য কমটাকে বিবেচনা করতে হবে। কোনটা, কমটা। এখন যদি প্রশ্ন আসে যে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাকে আমরা বিবেচনা করি, এটা কোন নীতি অনুসারে, রক্ষণশীলতা নীতি অনুসারে। যদিও রক্ষণশীলতার কোনো নীতি নয়, এটা জাস্ট একটা
কি সীমাবদ্ধতা, তাহলে এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি হবে। রক্ষণশীলতা নীতি যদি প্রশ্ন আসে, আমি এক্সট্রা করে বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। সামনে আরও অনেক প্রশ্ন আছে, এখানে প্রায় 120টার মতো এমসিকিউ আছে বা সিকিউ সহ, হ্যাঁ। তো এইগুলো একবার করে দেখবো, তেমন কঠিন না। আর আমি তো তোমাদেরকে জাস্ট যেখানে গুরুত্বপূর্ণ, যেটা থেকে প্রশ্ন আসবেই, আসার সম্ভাবনা অনেক বেশি, এই জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছি যতটুকু পসিবল। তাহলে সমাপনী মজুত পণ্যের মূল্য বাবদ কত টাকা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে? এই দুইটার মধ্যে কম কোনটা? 40,000 টাকা। তার মানে 40,000 টাকা কী করতে হবে? আর্থিক বিবরণীতে প্রদর্শন করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ অপু তাহসিন বলছো, অপু মোল্লা তাহসিন, যে দেখা করতে চাই, চলে আসো ভাইয়া অফিসে অথবা ক্যাম্পাসে চলে আসতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এসে নক দিও, এসে নক করে তাহলে হবে। ওকে, দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই যে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন কোন নীতি অনুসরণ করা হয়েছে? এই যে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাকে বিবেচনা করা হয়েছে, তার মানে এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি, ঠিক আছে। তারপর দেখো ব্যবসা সংগঠনের নিট লাভ কি নির্দেশ করে ভাইয়া? এই নিট লাভ হচ্ছে একটা অভ্যন্তরীণ দায়, তাহলে নিট লাভ, তারপরে যে সঞ্চিত তহবিল স্থানান্তর, হ্যাঁ সঞ্চিত তহবিল স্থানান্তর, এইগুলো হচ্ছে মূলত অভ্যন্তরীণ দায়। আর বহির্দায় কোনগুলো? বহির্দায় মূলত হচ্ছে মূলত চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। এই বহির্দায় ইকুয়াল কি হবে? চলতি দায়। বহির্দায় ইকুয়াল চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে। চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। তারপরে দেখো মুনাফার হার, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া পুরা। আমি জাস্ট একবার করে দেখা দিচ্ছি, যে আমার ক্লাসগুলো করছো আগে, মুনাফার হার থেকে কোশ্চেন আসলে 1 সেকেন্ড আনসার করতে পারো আমি জানি, এবং এই সিকোয়েন্সের বাইরে থেকে আসলেও তোমরা আনসার করতে পারবা, হোপফুলি পারবা। তো দেখো ক্রয় মূল্যের উপর 25 হলে বিক্রয় মূল্যের উপর কত? 20%, তুমি 1 সেকেন্ড আনসার করতে পারবা, কারণ এই যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা অলওয়েজ কম থাকে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ কী থাকে? কম থাকে। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা 1 সেকেন্ড আনসার করতে পারবো, 1 সেকেন্ড। 1 সেকেন্ডের বেশি কি লাগবে আমাদের? কখনোই লাগবে না। যারা ক্লাস করছে, এখন যদি একটু বলতে যাই ডিটেলস তাহলে একটু সময় লাগবে। তারপরে বলে দিচ্ছি, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকে তাহলে যোগ প্রক্রিয়া, যে কোনো সংখ্যা তুমি পারবা। আর বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া। তাহলে ক্রয় মূল্যের উপর কত আছে? 25%, তার মানে যোগ প্রক্রিয়া ভাইয়া। এই যে 125 ইন্টু 100, 25 একে 25, 5 25 125, 5 দ্বারা ভাগ করলে 5 20 100, এই যে দেখো 20%, কত হলো? 20%, তাহলে আমরা পেয়ে গেলাম 20%। ক্লিয়ার? সেমভাবেই যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে ভাই, ঠিক আছে অপু, ইনশাল্লাহ আইসা আমাকে ফোন দিও। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 20%। এবার এটা হচ্ছে আমরা যোগ প্রক্রিয়ায় করলাম, যদি আমরা মনে করো বিয়োগ প্রক্রিয়ায় করি, যখন বিক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকবে, ধরো এরকম আছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার মনে করো 25%, তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে? তো বিক্রয় মূল্যের উপর থাকলে কী প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। দুইটা নিয়মই শেখাই দিচ্ছি, দুইটারটাই। তাহলে কি হবে? 25 আর নিচে কী হবে? 75 ইন্টু কত? 100 ভাইয়া। 25 থেকে 25, 3 25 75, 3 দ্বারা ভাগ করলে 33.33%, এই যে দেখো বের করে ফেললাম। তার মানে যদি মুনাফার হারটা বিক্রয় মূল্য উপর থাকলে তাহলে বিয়োগ প্রক্রিয়া দিয়ে করবা, আর ক্রয় মূল্য উপর থাকলে যোগ প্রক্রিয়া, মানে ব্যয়ের উপর থাকলে যোগ প্রক্রিয়া। এটা হতে পারে ক্রয় মূল্য, এটা হতে পারে বিক্রিত পণ্যের ব্যয়, যেটার উপরেই বলুক না কেন সেম এভাবেই করে ফেলবা। তারপর দেখো বলছে যদি তুমি বিক্রয় মূল্যের উপর 50% লাভ করতে চাও, তার মানে বিক্রয় মূল্যের উপর যদি 50 হয় তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে? বিক্রয় মূল্যের উপর 50 হলে ক্রয় মূল্যের উপর 100 হবে, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার কী থাকে? ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে, অলওয়েজ ব্যয়ের উপর মুনাফার হার বেশি থাকে। এবং এটা কিভাবে ক্যালকুলেশন করা লাগে এটাও কিন্তু তোমাদেরকে শেখাই দিছি, এটা কিভাবে ক্যালকুলেশন করা লাগবে এটাও তোমাদের কিন্তু শেখাই দিছি, তাই না? এটাও কিন্তু একদম A to Z ক্লিয়ার করে দিছি, তাই তো? ওকে, এটাও কিন্তু তোমাদের কিন্তু A to Z ক্লিয়ার করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। সো আমি একটু দ্রুত যাচ্ছি এই জন্যই, কারণ তোমাদের জাস্ট একটু দেখাই দিব এমসিকিউগুলো, এখন তার পড়ানোর অনেক সময় নাই, কালকেই তোমাদের পরীক্ষা। এখন জাস্ট নিজে সময় দাও, নিজে হচ্ছে এতদিন যা প্র্যাকটিস করছে এগুলো একটু রিভিশন দাও, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে, ঠিক আছে। আর নিজের উপর কনফিডেন্স রাখবা, কনফিডেন্সটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সেলফ কনফিডেন্স তোমাকে অনেক বেশি হেল্প করবে পরীক্ষার হলে। আর প্রথমে যদি ভয় পেয়ে যাও কোশ্চেন দেখে বা ভিতরে একটা ভয় চলে আসে, তাহলে কিন্তু পুরো এক্সামের উপর এটার কী পড়বে? ইফেক্ট পড়বে। সো আমাদের কিন্তু কী থাকতে হবে? সেলফ কনফিডেন্ট থাকতে হবে।
ওকে, একজন বলছে 12 নম্বরটা বুঝি নাই। 12 নম্বরটা তুমি কি বুঝো নাই? এখন যদি আমাকে বলো ভাই মুনাফার হার আপনি ডিটেলস পড়ান, এখন কিন্তু ওই সময়টা নাই, বা এভাবে যদি আমি পড়াই, এখানে বেশিরভাগ স্টুডেন্ট এখন জাস্ট রিভিশন দিতেছে, আমি কোশ্চেন জাস্ট দেখাই দিতেছি, ঠিক আছে? আর মুনাফার হার তো খুবই সহজ একটা পার্ট ছিল, তুমি যদি প্র্যাকটিস আগে না করো তখন একটু টাফ হবে। তারপর আমি নিয়মটা দেখাই দিলাম। এখানে যে ক্রয় মূল্যের উপর 25 আছে, তাহলে যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া তার মানে উপরে কি 25 আর নিচে 100 সাথে 25 যোগ করো, 125 ইন্টু 100, 25কে 25 ভাগ করো, দেখো 20% আসবে। আর এটা হচ্ছে ছিল না, কিন্তু বিক্রয় মূল্যের উপরে একটা দেখাই দিলাম আমি, যাতে করে দুইটার কনসেপ্টে তোমাদের ক্লিয়ার হয়। মনে রাখবা মুনাফার হারটা ক্রয় মূল্যের উপরে বেশি থাকে, আর বিক্রয় মূল্যের উপরে কী থাকে, কম থাকে। ওকে, বিক্রয় মূল্যের উপরে কী থাকে, কম থাকে। তারপর দেখো ক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত, একটা কোশ্চেন বলছে, তাহলে উপরে কি হবে, উপরে হবে মুনাফা, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য, ইন্টু কি ভাইয়া, ইন্টু হচ্ছে 100, ইন্টু হচ্ছে কি 100। এবার দেখো মুনাফা কত আছে, মুনাফা আছে 6000 টাকা, লিখে ফেললাম। লাগবে আমার ক্রয় মূল্য, এখন ক্রয় মূল্য দেওয়া নাই, দেওয়া আছে বিক্রয় মূল্য। এটা কি আছে, বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য 30,000, এই বিক্রয় মূল্য থেকে যখন আমি মুনাফা বাদ দিব 6000, এই মুনাফা বাদ দিব 6000, তাহলে কত আসছে, 24,000। এই 24,000 টাকায় তাই আমার ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্যটা বের করে ফেলছি, তাই না? ক্রয় মূল্য বের করে ফেললাম কত, 24,000। ক্রয় মূল্য বের করলাম 24,000, ইন্টু কত ভাইয়া, ইন্টু হচ্ছে 100। তাহলে 6 গেছে 4 6 24, 4 25 কত ভাইয়া, 4 25 100, এই যে 4 25 100, ক্লিয়ার? 25%, 4 25 100, 25%। বুঝতে পারছি? এই বুঝতে পারছি বলো দ্রুত। ফারজানা বলছে আমি চট্টগ্রাম বোর্ডের এক্সাম স্টপ। ভাই এক্সাম স্টপ হয়েছে, আগে হচ্ছে আমাদের নিজেকে সেভ করতে হবে, তাই না? সো এক্সাম তুমি দিতে পারবে, এটা নিয়ে কোনো টেনশন নাই, এবং তুমি ভালোভাবে রিল্যাক্সে, যখন পরিস্থিতি অনেক ভালো হবে তখন এক্সামটা দিবা। এখন এই কঠিন পরিস্থিতির মধ্যে এক্সাম দেওয়ার মতো তো অবস্থা নাই, মানসিকভাবে বলো বা এমনিতে যে অবস্থা, হ্যাঁ চলাফেরার জন্য রাস্তাঘাটের যে অবস্থা, এটা পসিবল না। সো তোমরা আরও সময় পাচ্ছ, ইনশাল্লাহ ভালো করে দিতে পারবা। আর জাস্ট আল্লাহর কাছে দোয়া করো যাতে দ্রুত কি হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায় পরিস্থিতিটা, হ্যাঁ। ওকে, সব কিছু যাতে পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যায়, ঠিক আছে? ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। এখানে বলছে দেখো একটি হিসাবের যে 90 টাকা যা রেওয়া মিলের ভুল পাশে দুইবার লেখা হয়েছে, তাহলে অন্যান্য সব কিছু ঠিক থাকলে দুই পাশের পার্থক্য কত টাকা হবে? তার মানে এই ভুল থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবেই থাকবে। সহজ ভাষায় বুঝাই দিচ্ছি, এই যে ভুল করছে, দেখো ভুল পাশে কয়বার লিখছে, দুইবার। তো ভুল পাশে দুইবার লিখছে না, তুমি পার্থক্য বের করতে হলে দুইবারই তোমার কী করতে হবে, কারেক্ট করতে হবে। দুইবার ভুল করছে, দুইবার কারেক্ট করতে হবে। এবার এই যে জেডটা লেখার কথা ছিল, জেডটা লিখে দিয়ে দেবো, 3 নং কত, 27, এই যে 270 টাকা পার্থক্য। তোমাদের আরও সহজ করে দিচ্ছি ভাইয়া, যখন এক পাশেই থাকবে, মানে ভুল পাশে লিখবে না। ধরো রেওয়ামিলের কী থাকে, প্রত্যেকটা ভোটে রেওয়ামিলের প্রত্যেকটা হিসাবে দুইটা জেড থাকে, একটা ডেবিট একটা কি ক্রেডিট। এই যে একটা ডেবিট জেড, একটা ক্রেডিট জেড। এখন এই 90 টাকা মনে করে লেখার কথা ছিল ডেবিট পাশে, বাট ডেবিট পাশে তো লেখেই নাই, বরঞ্চ ভুল পাশে ক্রেডিট পাশে দুইবার লিখছে। এখন আমি পার্থক্য বের করতে গেলে কী করতে হবে, যতবার ভুল করবে মনে রাখবা, যতবার ভুল করবে ততবার কারেক্ট করব। এখন যে জেডটা এখানে লেখার কথা ছিল এটা তো লেখেই নাই, এই জেডটা লিখে দিতে হবে, এই জেডটা লিখে দিলাম। তার মানে কত হয়, 270 টাকা। এই যে দেখো পার্থক্য 270 টাকা। সো অনিশ্চিত হিসাবের যে ম্যাথগুলো আছে, এখান থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি, এখান থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি, এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। একজনে লিখছে 180 টাকা। ভাইয়া যদি এখানে ভুল পাশে একবার ভুল করতো তখন ডিফারেন্স 180 টাকা হতো। তারপর এখানে যেহেতু ভুল করছে দুইবার, এই জন্য তুমি দুইবারই রাইট করবা, দুইবার ভুল করছে দুইবার রাইট করতে হবে, দেন জেডটা লিখে দিতে হবে। তাহলে ডিফারেন্স কত হয়, 270 টাকা। ঠিক আছে, ডিফারেন্স কত হয়েছে, ডিফারেন্স হচ্ছে 270 টাকা। ক্লিয়ার? ডিফারেন্স হচ্ছে 270 টাকা, বুঝতে পারছি? ডিফারেন্স 270 টাকা। ক্লিয়ার? ওকে, এখন যদি বিপরীত পাশে ভুল করে তাহলে যোগ প্রক্রিয়া, কি প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া। এই যে এটা লেখার কথা ছিল ডেবিটে, লিখছে ক্রেডিটে, তাহলে যোগ প্রক্রিয়ায় করবা। আর যখন এক পাশে ভুল করবে, মনে করো ভাড়া হিসাবে লেখার কথা ছিল 72 টাকা, ভাড়া হিসাবে লেখার কথা ছিল 72 টাকা, কিন্তু ভুলে লিখছে
27 টাকা, তখন এটা কিন্তু আর ভুল করে নাই, সেম পাশে লিখছে, তখন জাস্ট কী করবা, ডিফারেন্সটা বের করবা, এই যে 45 টাকা পার্থক্য। বাট যখন বিপরীত পাশে ভুল করবে, এই পাশে লেখার কথা ওই পাশে লিখছে বা ওই পাশে লেখার কথা এই পাশে লিখছে, তখন যোগ প্রক্রিয়া তুমি কী করবা, পার্থক্যটা বের করবা, দ্যাটস ইট। তখন যোগ প্রক্রিয়া কী করতে হবে, পার্থক্যটা বের করতে হবে। ওকে ওকে, নেক্সট, ব্যাংক সমন্বয় বিবরণী ভাইয়া, ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? এই প্রশ্নটা আসে, অনেকবার আসছে এবং অনেকে আমরা ভুল করি। তৈরি করেন কে? তো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন ভাইয়া আমানতকারী। ব্যাংক সমন্বয় কে তৈরি করেন? আমানতকারী। ব্যাংক সমন্বয় তৈরি করেন আমানতকারী। যদি বলে কোন নীতি অনুসারে? হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। পূর্ণ প্রকাশ নীতি অনুসারে ব্যাংক সমন্বয় তৈরি করা হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। যদি বলে যে ব্যাংক সমন্বয় বিবরণী কি, এটা মূলত একটা বিবরণী, এটা কোনো হিসাব নয়। তারপরে এখানে আসতে পারে এনএসএফ। এই এনএসএফ এর ফুল মিনিং খুবই গুরুত্বপূর্ণ। এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এই নট সাফিসিয়েন্ট ফান্ড, এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এটার মানে হচ্ছে পর্যাপ্ত তহবিলের অভাবে ব্যাংক যখন চেক রিজেক্ট করে দেয়, ঠিক আছে, পর্যাপ্ত তহবিলের অভাবে ব্যাংক যখন চেক রিজেক্ট করে দিবে, পর্যাপ্ত তহবিলের অভাবে ব্যাংক যখন চেক রিজেক্ট করে দিবে, তখন সেটা হয়ে যাবে এনএসএফ, নট সাফিসিয়েন্ট ফান্ড। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তারপর এখানে তোমার আরেকটা প্রশ্ন আসতে পারে এরকম, যে ট্রানজিটে জমাকৃত চেক, এটা কাজকে করছে, ট্রানজিটে জমাকৃত চেক, মাঝপথে চেক, পরিবহনের চেক, এইগুলোর ক্ষেত্রে কাজ করছে আমানতকারী। এইগুলোর ক্ষেত্রে কাজ কে করে? এইগুলোর ক্ষেত্রে কাজ করে আমানতকারী, ঠিক আছে। একক জেটটাও আমরা শিখবো এখানে, একক জেটটাও শিখবো এবং দ্বৈত জেটটাও কী করব, দ্বৈত জেটটাও দেখে যাবে। এখন তো শেখার সময় নাই, এই দুইটা দেখে যাবে, এখান থেকে কোশ্চেন ইনশাল্লাহ কমন থাকবে তোমাদের। আর আরেকটা একটু বলে দিচ্ছি, এই ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে মিলকরণ করা। তাহলে আমানতকারী নগদান বই, মনে রাখবা এই নগদান বই, আমানতকারী যে বইটা, এই বইটার নাম নগদান বই, আমানতকারী নগদান বই, আর ব্যাংক কর্তৃপক্ষের ব্যাংক বই বা পাস বই, এই দুইটা বইয়ের মধ্যে যে গড়মিল হয়, এই গড়মিলের কারণ খুঁজে বের করে ব্যালেন্স মিল করাটাই, এই ব্যালেন্স মিলকরণ করাটাই হচ্ছে মূলত ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য। তাহলে ব্যালেন্স মিল করাটাই হচ্ছে ব্যাংক সমন্বয়ের মূল উদ্দেশ্য, ঠিক আছে। এই যে এনএসএফ, এই এনএসএফ নট সাফিসিয়েন্ট ফান্ড, এই যে স্পেলিংটা, এটা খুবই ভালোভাবে শিখতে হবে, খুব ভালো করে এটা কি করতে হবে, স্পেলিংটা দেখতে হবে, যাতে এটা কোনোভাবেই ভুল না হয়। ওকে, দেন দেখো এখানে বলছে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? আমরা জানি এটার উদ্দেশ্য হচ্ছে মিলকরণ করা, ব্যালেন্স মিলকরণ করা। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? ব্যালেন্স মিলকরণ করা, ব্যালেন্স মিলকরণ করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। 18তে বলছে একটি কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কম্পিউটার ক্রয়কে কি করছে, পণ্য ক্রয় হিসাবে ডেবিট করছে। এটি কোন ধরনের ভুল? দেখো আমরা জানি যদি এই কম্পিউটারটা একটা মূলধন জাতীয় ব্যয়, এই মূলধন জাতীয় ব্যয়কে যখন তুমি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলবা, মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখবা, মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখবে, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে যখন মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখবা, তখন সেটা হয়ে যাবে নীতিগত ভুল। এই যে ভুলে চলে আসছে আমরা, কেউ একজন বলছিল ভুল নিয়ে ভাই একটু আলোচনা করেন, ডেওমিলের ভুলগুলোর কনসেপ্টটা ক্লিয়ার করে দেন। এখন আমি ইনশাল্লাহ এটা ক্লিয়ার করে দিব, এখন আমরা ক্লিয়ার করে দিব। জাবেদার বিষয়টা, জাবেদা হচ্ছে তোমার স্পেসিফিকভাবে বলে দিবে, কি বলবে, যে নগদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেনে জাবেদা দাও। তখন তোমার আইডেন্টিফাই করতে হবে নগদান বইতে লেখা হয় নাই কোন এন্ট্রিগুলো, যেমন তোমার ইস্যুকৃত চেক যেটা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, তারপর হচ্ছে বকেয়া চেক, হ্যাঁ অপরিশোধিত চেক, অনাদায়ী চেক, এইগুলো নগদান বইতে লেখা হয় না বা নগদান বইতে কাজ হয় না। পাশাপাশি ট্রানজিটে জমাকৃত চেক, হ্যাঁ তারপর হচ্ছে মাঝপথে চেক, বহনপথে চেক, জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তারপর হচ্ছে আদায়ের অপেক্ষমান চেক, এই সবগুলোই হচ্ছে তোমার নগদের মধ্যে লেখা হয়নি। এই লেনদেনগুলো আইডেন্টিফাই করে জাবেদা দিতে হবে। আর যখন বলবে যে জাবেদা দাও, তখন সবগুলোরই জাবেদা দিতে হবে। আর ব্যাখ্যাটা হচ্ছে যদি বলে দেয় ব্যাখ্যা সহ, তাহলে মাস্ট দেওয়া লাগবে। আর যদি বলে না দেয় তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে তোমার ইচ্ছা, তুমি যদি চাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। তার মানে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা অনেকেই ভুল করে ভাইয়া নীতিগত ভুল দিয়ে দিবে, বাট এটা কিন্তু নীতিগত ভুল না।
খেয়াল করো ভালো করে, কোথায় তুমি ভুল করতে পারো। এটা কিন্তু নীতিগত ভুল না, এটা কিন্তু নীতিগত ভুল না, এটা হচ্ছে কোনোটিই নয়, এটা কিন্তু কোনোটিই নয়। কেন ভাইয়া? কারণ একটি কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানটা হচ্ছে কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, কম্পিউটার ক্রয় করছে। একটা কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে একটা কম্পিউটার একটা পণ্য, কারণ সে কম্পিউটারটা কী করবে না, ব্যবহার করবে না, সে কম্পিউটার বিক্রি করে দিবে। তার কাছেই হচ্ছে, তার কাজ কি, তার কাজ কম্পিউটার কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে এসে সেটা বিক্রি করে দিবে। তার কাজ হচ্ছে কম্পিউটার কিনে নিয়ে আসবে, এসে সেটাকে বিক্রি করে দিবে। তাহলে ভাইয়া এই যে কম্পিউটার কিনছে, কিনে সে বিক্রি করে দিতেছে, এই জিনিসটা তার কাছে একটা পণ্য, সে যদি ব্যবহার করতো, ব্যবহার উদ্দেশ্যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে, তখন সেটা স্থায়ী সম্পদ হিসাবে। তাহলে এটা ছিল একটা পণ্য, সে পণ্যটাকে ক্রয় হিসাবে লিখছে, তাহলে কি কোনো ভুল হয়েছে? হয় নাই। এখন এটা যারা যারা আমরা ভুল করছি, অনেকেই আমরা কিন্তু গ নম্বর আনসার করছি, অল আর রং, সবাই এটা ভুল করছো, সবাই কি করছো, সবাই কিন্তু এটা ভুল করছো, তাই না? সবাই এটা ভুল করছো। এখন এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে, আমি পরের কোশ্চেনে গেলে এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? এই যে দেখো ভালো করে, এবার কম্পিউটার ক্রয়কে পণ্য ক্রয় হিসাবে লিখছে, তার মানে কম্পিউটার ক্রয় কী ছিল ভাইয়া? মূলধন জাতীয় ব্যয়, বাট লিখছে কী হিসাবে? পণ্য ক্রয়। এই পণ্য ক্রয় কী ছিল? পণ্য ক্রয় ছিল মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখলো, তাহলে এটা কী হবে? এবার নীতিগত ভুল হবে। গট ইট? এবার নীতিগত ভুল হবে। এই যে যে কনফিউশনগুলো, এগুলো একটু ক্লিয়ার করে যাও ভাই প্লিজ, এই ভুলগুলো একটু, এই কনফিউশনগুলো একটু ক্লিয়ার করো, তাহলেই হবে। আর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব ভাইয়া, পুরা সবাইকে দিয়ে দিব যারা যারা যুক্ত হইছো। হ্যাঁ, তোমরা কাইন্ডলি একটু বন্ধুদেরকে মেনশন দাও, অ্যাটলিস্ট ক্লাস করার জন্য না, আমি আজকে কাউকে ক্লাস করতে বলবো না, আমি জাস্ট একটু আলোচনা করতেছি, একটু দেখাই দিচ্ছি যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ বা যেখান থেকে প্রশ্ন আসতে পারে। বাট তোমরা নিজেরাই পড়বা, আমি পিডিএফটা দিয়ে দিব। মেনশন দিতে বলতে সেই জন্যই, বা শেয়ার দিতে বলতে সেই জন্যই, যাতে করে তোমার বন্ধুরা এই পিডিএফটা নিতে পারে, নিয়ে জাস্ট একবার করে একটু দেখতে পারে, ঠিক আছে? এটা থেকে যে 100% কমন আসবে ব্যাপারটা এমন না, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাই অ্যানালাইসিস করে অ্যাড করা হয়েছে, ইনশাল্লাহ কোশ্চেন থাকবে, কমন থাকবে, ঠিক আছে? তো এই জন্য বলতেছি সবাই একটু মেনশন দাও, যাতে করে পিডিএফটা তারা পড়ে যেতে পারে। ওকে ওকে, দেন আমরা দেখতেছি হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান কি বলো তো? হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা, ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ করে, সহায়তা করে না। হিসাব বিজ্ঞান হচ্ছে মূলত আমার একটি তথ্য ব্যবস্থা এবং আর্থিক অবস্থা পরিমাপ করতে কী করে? এটা সহায়তা করে। আর ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে, এটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানটা, ঠিক আছে? ওকে, দেন আমরা চলে যাচ্ছি এফএএসবি। এফএএসবির পুনর্মুখী ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড কোথায় আছে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই যে শর্ট ফর্মগুলার ফুল মিনিংটা, শর্ট ফর্মগুলার ফুল মিনিংটা ভাইয়া, শর্ট ফর্মগুলার ফুল মিনিংটা কিন্তু অনেক সময় স্পেলিংগুলো অলমোস্ট সেম থাকে, দেখো। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তারপরে তোমরা গ্যাপটা ভালো করে পড়বা, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, খুব গুরুত্বপূর্ণ গ্যাপ। তারপরে হচ্ছে আইএফআরএস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তারপর বিএফআরএস, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আইএএস, আইএএস এটা পড়বা, আইসিএবি, আইসিএবি এগুলো পড়বা, এখান থেকে আসবে, ঠিক আছে? ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, ঠিক আছে? এইগুলা। আকিব বলছো যে ভাইয়া আমাদের এক্সাম হবে না চট্টগ্রাম বোর্ডে, সো হ্যাঁ, তোমাদের এক্সামটা হবে না। ওকে, সামনের দিকে চলে যাচ্ছি। রেওয়া মিলের ডেবিট পাশে দেখানো হয় কোনটা? সকল সম্পদ এবং ব্যয়, সকল সম্পদ ব্যয় এবং উত্তোলন, তার মানে উত্তোলনটা আসবে, উত্তোলন, সকল সম্পদ ব্যয় উত্তোলন, এগুলো কী করা হয়? ডেবিট পাশে দেখানো হয়। আর ক্রেডিট পাশে কি দেখানো হয়? আয়, দায়, মূলধন। ক্রেডিট পাশে দেখানো হয় তাহলে কি ভাইয়া? ক্রেডিট পাশে দেখানো হয় আয়, দায়, মূলধন। ক্রেডিট পাশে দেখানো হয় আয়, দায় এবং মূলধন।
যদি কর্মচারীর বেতন পরিশোধ করা হয় তাহলে কি হবে, বেতন পরিশোধ করলে বেতন একটা কি, বেতন হচ্ছে ব্যয়, তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন পরিশোধ করলে কি হবে, এই যে বেতন, এই বেতন হিসাব তখন হবে ডেবিট, বেতন পরিশোধ করলে বেতন হিসাব ডেবিট, আর নগদান হিসাব কি হবে, নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, বেতন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন হচ্ছে ব্যয়, এখানে ব্যয় যদি বাড়ে ভাইয়া তাহলে মালিকানা সত্ত্ব কী করবে, হ্রাস পাবে। তাহলে ব্যয় বাড়ছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, এখানে ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস, ওই হ্রাস, আর এখানে এও হ্রাস। তাহলে কি হবে, এই সম্পদ এবং মালিকানা সত্ত্ব দুইটাই কী করলো, হ্রাস পেল, সম্পদ এবং মালিকানা সত্ত্ব দুইটাই হ্রাস পেল। ঠিক আছে, হ্রাস পেল। ওকে, সো এইগুলো তোমরা নিজেরা করে নিবা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে কি করা হয়, বিবেচনা করা হয়। তোমরা জানো যে অবচয় ধার্য করলে তিনটি বিষয় বিবেচনা করতে হয়। কয়টি, অবচয় ধার্য করলে তিনটি বিষয় বিবেচনা করতে হয়। সেটা হচ্ছে স্থায়ী সম্পদের ক্রয় মূল্য, তারপর হচ্ছে ক্রয় মূল্যের বিপরীত নাম আছে, হ্যাঁ, ক্রয় মূল্য, অর্জন মূল্য বা ব্যয় মূল্য, তিনটা। তারপর মনে করো তোমার হচ্ছে মেয়াদকাল, এটারও বিকল্প নাম আছে, মেয়াদকাল, আয়ুষ্কাল, জীবনকাল। তারপর মনে করো হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, অতিরিক্ত মূল্য বা বর্জ্য মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু, এই তিনটা বিবেচনা করা হয়। তার মানে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয় সম্পত্তি ক্রয় মূল্য, সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল। 1 এবং 3 হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, 1 এবং 3 হচ্ছে এখানে কারেক্ট আনসার। আধুনিক পদ্ধতিকে হিসাবকে কত ভাগে ভাগ করা হয়, এই আধুনিক পদ্ধতি হিসাবকে ভাগ করা হয় 5 ভাগে, 5 ভাগে। আর সনাতন পদ্ধতি হিসাব হচ্ছে 2 প্রকার, সনাতন পদ্ধতি হিসাব হচ্ছে 2 প্রকার। সনাতন পদ্ধতিতে হিসাব হলো 2 প্রকার, আধুনিক পদ্ধতি 5 প্রকার আর সনাতন পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা অব্যক্তিবাচক। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে, আমরা আজকে আর পড়াবো না ওইভাবে, আজকে হচ্ছে তোমাদের পড়ার সময়, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। দেখো এখানে একটা ম্যাথ সলভ করে দেবো লাস্ট, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হচ্ছে এই টাইপের একটা ম্যাথ আসতে পারে এই স্ট্রাকচারে। এটা সলভ করে দিয়ে আমরা ক্লাসটি ক্লোজ করে দিব, এবং ক্লোজ করার আগে তোমাদেরকে পিডিএফটা আমি মোটামুটি পুরোটাই দেখাবো কোন টাইপের কোশ্চেনগুলো আসছে। কিন্তু ম্যাথগুলো সলভ করার মতো সময় এখন আর নাই, কারণ এখন তোমাদের পড়তে হবে, তাই না? আমি চাই নামাজটা শেষ হলে তোমরা এই পিডিএফটা দেখবা, বা যে যেভাবে রিভিশন দিতেছো ভাইয়া নিজের মতো করে, ঠিক আছে, নিজের মতো করে সবগুলো চ্যাপ্টার ভালো করে রিভিশন দিয়ে এক্সাম হলে যাও, এটা আমি চাই। ঠিক আছে, তা আমরা আর বেশিক্ষণ ক্লাসে আগাবো না, সামনের দিকে এখানে শেষ করে দিব। তার আগে এই ম্যাথটা একটু সলভ করে দিই, আমার মনে হচ্ছে এই ম্যাথটা সলভ করে দেওয়া উচিত। সেক্ষেত্রে প্রথমে বলছে বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রয় মূল্য কত টাকা। তো দেখো ভাইয়া, মুনাফার হারটা কার উপর আছে, 20% আছে বিক্রয় মূল্যের উপরে, কিন্তু বিক্রয়ের মূল্য এখানে কি দেওয়া আছে, দেওয়া নাই, আছে কি বিক্রিত পণ্যের ব্যয় 6 লক্ষ টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আছে 6 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকার উপর যদি আমি 20% করি তাহলে আসবে হচ্ছে 12,000 টাকা। কিন্তু এই টাকাটার পার্সেন্টেজটার টাকা আছে কার উপরে, সরি পার্সেন্টেজটা কার উপরে, বিক্রয়ের উপর, কিন্তু বিক্রয়তে নয়, আছে কি বিক্রয় মূল্য। তার মানে আমরা জানি যে বিক্রয়ের উপর মুনাফার হার যদি 20 হয়, ক্রয়ের উপর কত হবে, ক্রয় মূল্যের উপর 25 হয়, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে। এটা যারা আমার ক্লাস করছে তারা কিন্তু ইজিলি পারবা। এখন 25% করলে দেখো 10% 60 এভাবে করতে পারো, 1/4 মানে 25%, তাহলে 4×15 60, এই যে 1,50,000 টাকা তোমার কি মুনাফা, 1,50,000 টাকা মুনাফা বের করে ফেললাম। এবার দেখো আমার বিক্রিত পণ্যের ব্যয় আছে 6 লক্ষ টাকা, আর মুনাফা বের করলাম 1,50,000, তাহলে কত হয় 7,50,000। এই 7,50,000 টাকা আমার কি, আমাদের হচ্ছে বিক্রয় মূল্য, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কি পাওয়া যায়, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে পাওয়া যায় বিক্রয় মূল্য। ঠিক আছে, পেয়ে গেলাম। এখন অনেকে বলবো ভাইয়া এটা আমরা কীভাবে বুঝবো যে এখানে 20% এখানে 25 হবে, তো ক্রয় মূল্য বা ব্যয়ের উপর মুনাফার হার বেশি থাকে আর বিক্রয় মূল্যের উপরে কম থাকে। এখন সিকোয়েন্সটা যারা পড়ো নাই তাদের জন্য টাফ, তাদের জন্য আমি বলি যে মুনাফার হার কার উপর আছে, বিক্রয় মূল্যের উপরে, তাহলে বিয়োগ প্রক্রিয়া, তুমি জাস্ট বিয়োগ প্রক্রিয়া করবা যে কোনো সংখ্যায় হোক, তার মানে উপরে 20 আর নিচে কত 80, এভাবে করো 6 লক্ষ, এই যে 20 80, সেম অ্যামাউন্টে আসবে 1,50,000 টাকা। ঠিক আছে, 1,50,000 টাকা সেম অ্যামাউন্টেই কিন্তু এখানে আসবে। আর আমি দুঃখ প্রকাশ করছি তাদের জন্য যাদের কনসেপ্ট একদমই ক্লিয়ার না, বাট আমার কাছ থেকে চাইতেছে ভাইয়া এখন ডিটেলস পড়ান। দেখো এখন কিন্তু ডিটেলস পড়ানোর সময় না, তুমি কালকে পরীক্ষা দিবে, এখন আমি কি প্রত্যেকটা টপিক ডিটেলস পড়াতে পারি? হ্যাঁ, আমি পড়াতে পারি, কিন্তু এটা তোমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে আমরা দেখতে পাবো যাদের মনে করো প্রিপারেশন গুছানো আছে তাদের কিন্তু এটা দরকার নাই,
এবং তারা হচ্ছে এটা নিয়ে সমালোচনা করবে তখন। তারপর দেখো বলছে নিট মুনাফার পরিমাণ কত। আমরা যেহেতু মোট মুনাফা বের করে ফেলছি, মুনাফাটা 1,50,000 ছিল, 1,50,000, সেখান থেকে এই 55 আর 20 বাদ দিলে 75, এই 1,50,000 টাকা ছিল মোট মুনাফা, আর 75,000 টাকা খরচ আছে আমার, দেখতে পেলাম আমরা, তাহলে 75,000 টাকা, বাকি 75,000 টাকা কি আমার নিট মুনাফা, এই 75,000 টাকা কি নিট মুনাফা। ওকে, আজকে আমরা এখানে শেষ করব। এখানে বলছে 8 ঘরা কার্যপত্রে নিজের কোন শ্রেণীর প্রয়োজন না, আমরা জানি সমন্বয় দাখিলার প্রয়োজন নেই। তো দেখো এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে চমৎকার করে, এটাও দেখতে পারো। কার্যপত্র হিসাব চক্রে একটা ঐচ্ছিক ধাপ, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। হিসাব চক্রে একটা ঐচ্ছিক ধাপ, কার্যপত্রে 8 ঘর হতে পারে, 10 ঘর হতে পারে, 12 ঘর বিশিষ্ট হতে পারে, ঠিক আছে, বছরের শুরুতে শেষে প্রস্তুত করা, তাহলে 1 এবং 2, এই 2 নাম্বারটা। সমাপনী দাখিলা থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, এই যে অবচয় আছে, অবচয় এই টাইপের একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অবচয় থেকে কোশ্চেন আসবে। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী, এটা বলছে হিসাব তথ্য সরবরাহ করা, এই যে অ্যান্সার সহ দেওয়া আছে এগুলা, তো এইগুলো তোমরা নিজেরা পড়বা ইনশাল্লাহ, একবার করে দেখবা। দেখো এই পিডিএফটা ইনশাল্লাহ আমি শেষ করেই তোমার কি করব, পেজে আপলোড করে দিব, এখান থেকে নিয়ে নিবা সবাই। এই যে দেখো সুনামটা নিয়ে একটু বলি। সুনাম, সুনাম হচ্ছে একটা অস্পর্শনীয় সম্পদ। সুনাম একটা অস্পর্শনীয় সম্পদ। যেমন এই যে একটা কোশ্চেন দেখো, সম্পদদায় মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি, বলো তো। সম্পদদায় মূলধনে 3টার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি, এই যে A = L + OE। তাহলে এই যে সম্পদ দায় মূলধন, এই 3টার মধ্যে সম্পর্ক প্রকাশ করতেছে কোনটা, সম্পর্ক প্রকাশ করতেছে হিসাব সমীকরণ। এই 3টার মধ্যে সম্পর্ক প্রকাশ করতেছে হিসাব সমীকরণ, এই 3টার মধ্যে সম্পর্ক প্রকাশ করতেছে হিসাব সমীকরণ। আর এই 3টা কোথায় প্রদর্শন করা হয়, লিপিবদ্ধ করা হয়, তাহলে আর্থিক অবস্থার বিবরণী। ওকে, এখন এই যে সুনাম যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব, লেখসত্ব, হ্যাঁ, তারপরে কপিরাইট, এই সবগুলো কিন্তু কি অস্পর্শনীয় সম্পদ বা ইনটেনজিবল অ্যাসেট। আর ভুয়া সম্পদ যেটা কোনো বাস্তব অস্তিত্ব নেই, প্রাথমিক খরচগুলো, অগ্রিম খরচগুলো, এইগুলো। তো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়া পুরা, এই যে এখানে 100-এর মতো এমসিকিউ দেওয়া আছে, তো তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। আর জাস্ট পেজ থেকে নিয়ে নিতে পারবা, ঠিক আছে। তো এখানে আমরা শেষ করতে যাচ্ছি আজকের ক্লাসটি। তোমাদের জন্য শুভকামনা থাকবে, জাস্ট দেখাই দিলাম। সো থ্যাংকস আইসিএস 2026 ব্যাস। সো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা, ইনশাল্লাহ সবাই সবার বেস্টটা দিয়ে এক্সামটা দাও। মনে রাখবা আগের যে এক্সামগুলো যেমনই হয়েছে, এটা ডাজেন্ট ম্যাটার, তোমার সামনে ফোকাস করতে হবে, সামনে যে এক্সামগুলো আছে এই এক্সামগুলো যাতে ভালো হয়, ঠিক আছে। প্লাস জীবনে সব কিছুই না A+ মিস হয়ে যাবে এরকম না, সামনে যেইগুলো আছে এই এক্সামগুলো ভালো হলে, তোমার 4th সাবজেক্ট যেটা আছে এটা ভালো হলে ইনশাল্লাহ তোমার প্লাস পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো অবশ্যই নিজের উপরে কখনোই কনফিডেন্স হারাবে না, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, আর বেস্টটা দিয়ে চেষ্টা করতে হবে। এক্সাম হলে গিয়ে কখনো নেগেটিভ চিন্তা করা যাবে না, ঠিক আছে। কোশ্চেন যেমনই হোক তোমার টার্গেট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আনসার করার, সুন্দর করে যেই টপিকগুলো তুমি ভালো পারো সেটা আগে আনসার করবে, যেটা একটু কম পারো সেটা শেষে গিয়ে আনসার করবা। আর হিসাব বিজ্ঞানে পার্শিয়াল মার্ক আছে, যদি কোনো হিসাব বিজ্ঞানের অ্যান্টি, বিশেষ করে আর্থিক বিবরণীতে যখন মিলবে না তখন অনেক বেশি আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো রিজন নাই, কারণ মার্ক কিন্তু সবাই পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর নিজের জন্য কিছু করো, সামনে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট আসতেছে, এইচএসসিটা শেষ হোক, ভালো করে দাও, পরবর্তীতে আমরা অ্যাডমিশনের জার্নিতে প্রবেশ করব, ঠিক আছে। এবং দিন শেষে তোমার বাবা মায়ের যে এক্সপেকটেশন, তোমার বাবা মা যেটা চায় তোমাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করে, ইনশাল্লাহ সবাই চাইবে নিজের বাবা মাকে খুশি করার জন্য। তুমি যদি ভালো করে পড়াশোনা করো, ভালো করে ইফোর্ট দাও, ফিউচারে হয়তো তুমি ভালো একটা পজিশনে যেতে পারবে, ভালো একটা জায়গায় যেতে পারবে, এই জিনিসগুলো তোমার বাবা মা চায়, প্রত্যেকের বাবা মা এটাই চায়। সো
অবশ্যই অবশ্যই সবাই চেষ্টা করো বেস্টটা দিয়ে এবং সুন্দর করে পরীক্ষা দাও। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমাদের সাথে তোমাদের জার্নিটাও অনেক দিনের ছিল যারা 26 ব্যাচের, সো শেষ হচ্ছে না। অ্যাডমিশন ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। তো বেস্ট অফ লাক, ভালো থাকি সবাই। পিডিএফটা ইনশাল্লাহ তোমরা গ্রুপেই পেয়ে যাবে, গ্রুপে যারা টেলিগ্রাম গ্রুপে আছে এখানে তো পাবেই। আর পাশাপাশি হচ্ছে আমাদের পেজে আমি লিঙ্ক দিয়ে দিব, এডুকেশন কমার্স পেজে, এখান থেকে তোমরা নিয়ে নিবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকি সবাই। আচ্ছা, পিডিএফে আমি অনেক বেশি সিকিউ অ্যাড করি নাই। হ্যাঁ, 2-3টা সিকিউ আছে, ওইগুলো তোমরা একটু দেখে গেলেই হবে। ওকে, আর সিকিউ হচ্ছে বোর্ড প্রশ্নগুলো একটু দেখো। সিকিউ তার ডিরেক্টলি কোশ্চেন কমন পাবে না, জাস্ট স্ট্রাকচার অনুসারে প্র্যাকটিস করো তাহলে হবে। হুম, যে স্ট্রাকচার তোমরা প্র্যাকটিস করছো এই স্ট্রাকচারে প্র্যাকটিস করো তাহলে হবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো করবে, যারা পড়াশোনা করতেছো সবাই ভালো করবে।